সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ। আজকে রবি 10 মিনিট স্কুল লাইভে আমি আছি নাহিয়ান বিনখালে তোমাদের সবার সাথে। আমি নিয়ে এসেছি অর্থনীতির প্রথম পত্র, এইচএসসি অর্থনীতির প্রথম পত্র ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায়টি নিয়ে আমি তোমাদেরকে শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে আজকের এই ক্লাসে তোমরা যারা আছো তারা প্লিজ তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আজকের এই ক্লাসটি হওয়ার কথা, এবং সাথে সাথে শেয়ার করে দাও তোমার টাইম লাইনে অথবা তোমাদের পরিচিত মেসেঞ্জার গ্রুপে বন্ধুদেরকে জানিয়ে দাও এই ক্লাসটি করার জন্য। দ্বিতীয় অধ্যায়ের ব্যাপারে তোমরা অনেকেই আগ্রহী ছিলে এবং আমরা আজকে অবশেষে সেই ক্লাসটি করতে যাচ্ছি। আমাদের স্টে হোম স্টে সেফ এই লাইভে পাওয়ার্ড বাই গুড লাক স্টেশনারি আমরা লাইভটি শুরু করে দিয়েছি। শুরুতেই তোমাদের কাছে যেটি জানতে চাই, যারা আজকের এই ক্লাসটি করছো তারা চটপট কমেন্টে জানিয়ে দাও তারা কোন কোন জায়গা থেকে, কোন কোন শহর এবং নিজেদের ইনস্টিটিউশনটা কমেন্টে জানিয়ে দাও কোন কোন জায়গা থেকে তোমরা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো। তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে তোমরা এই ক্লাসে রয়েছো। সো দুটো রিকোয়েস্ট শুরুতেই, আমি এর মধ্যে একটু টেকনিক্যাল জিনিসটা দেখে নিতে চাই ফোনের ওপাশে, যেহেতু আমি একা ক্লাসটা নিচ্ছি পুরো টেকনিক্যাল দিকটাও হ্যান্ডেল করতে হচ্ছে। ফোনের ওপাশে একটু দেখে আসতে চাই যে ক্লাসের টেকনিক্যালিটি ঠিক আছে কিনা। এর মধ্যে তোমরা চটপট কমেন্টে জানিয়ে দাও কে কোনখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে রয়েছো। আমি জাস্ট একটু চেক করছি, আমি একটু দেখে নিচ্ছি যে ক্লাস ঠিকঠাক চলছে কিনা। কমেন্টে প্লিজ তোমরা জানিয়ে দাও যে কে কোথা থেকে আছো। গ্রেট, সো অনেকেই আছো আমাদের এখানে। এখন পর্যন্ত প্রায় 43 জন এসে হাজির হয়েছো। আমি আশা করছি তোমরা আরও বন্ধুদেরকে ইনফর্ম করবে। এটা আমাদের জন্য খুবই ভালো হয়, কারণ এটা খুব জরুরি একটা চ্যাপ্টার। যদি কোনো কারণে দেখতে সমস্যা হয় আমাকে একটু ইনফর্ম করবে, আমি ল্যাপটপে দেখার চেষ্টা করছি যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। আমাদের সঙ্গে এর মধ্যে আছেন মেহেদি, সিমরান, জাহেদ আছে, আশিক আছে, আনিকা আছে, রাশি আছে, লক্ষ্মীপুর থেকে আছেন। ওকে, চমৎকার, তোমরা অনেকে আছো। লক্ষ্মীপুর, কক্সবাজার, নারায়ণগঞ্জ থেকে সম্ভবত। ওকে, ভোলা থেকে আছো, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, অনেক জায়গা থেকে আজকে এই ক্লাসে তোমরা জয়েন করেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ক্লাসটা কন্টিনিউ করতে করতে তোমাদের কাছে যেই জিনিসটা নিয়ে শুরুতেই আলোচনা করতে চাই সেটা হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে ধরে নাও যে আমি আজকের এই ক্লাসে একজন রাগী শিক্ষক। আমি প্রচণ্ড রাগ করে তোমাদের সঙ্গে কথা বলি এবং তোমাদেরকে বলি যে পড়াশোনা করো পড়াশোনা করো। অনেকের হয়তো আমাকে দেখে মনে নাও হতে পারে যে আমি রাগ করতে পারি, বাট সিরিয়াসলি আমি কিন্তু রাগ করতে পারি। দেখো, আমার এই রাগের কারণে তোমার যদি সপ্তাহে ধরা যাক পড়ার যেই সময়ের ব্যাপ্তি সেটা বৃদ্ধি পায়, তাহলে কি তোমার মনে হয় যে আমার বকা তোমার পড়ার উপরে একটা প্রভাব রেখেছে? আমরা এই জায়গায় কিছু লেখালেখি করি। ধরা যাক যে আমি প্রভাবক হিসেবে কাজ করছি, যেটা আমি আউটপুট হিসেবে যাচ্ছি বা ফলাফল হিসেবে যাচ্ছি সেটা একটু লিখে দিই। ফলাফল হিসেবে চাচ্ছি যে তুমি সপ্তাহে বেশি সময় ধরে পড়াশোনা করবে। সো ধরো সপ্তাহে পড়ার সময়, যেটাকে ধরো আমি ঘন্টা হিসেবে বিবেচনা করলাম। এমন কি হতে পারে যে আমি যদি বকা দিই, একবার তোমাকে বকা দিলাম, সেই বকার প্রভাবে তোমার সপ্তাহে 2 ঘন্টা পড়ার সময় বৃদ্ধি পেল? এরকম কি কখনো হতে পারে না? বাসায় তোমাকে কিন্তু অনেকে এরকম বকাঝকা করতে পারে, অনেকে বলতে পারে যে এই পড়াশোনা কর। হ্যাঁ, পড়াশোনা করে তারপর তোমার যেটা হবে যে সপ্তাহে তোমার হয়তো 2 ঘন্টা সময় বৃদ্ধি পেল তোমার পড়াশোনার জন্য। আমাকে একটু কমেন্টে একটু জানাবে যে তোমার যদি সপ্তাহে এরকম পড়ার সময় বাড়াতে চাও
তুমি সপ্তাহে ধরো 1 গুণ 3 ঘন্টা পড়ো, আমরা এক্সপেক্ট করছি যে তুমি সপ্তাহে 6 ঘন্টা থেকে 10 ঘন্টা পড়াশোনা করবে। কোন কোন জিনিস তোমার জন্য তুমি প্রয়োজন বলে মনে করো, একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। যেমন আমি একটা বলেছি যে বকা, সেটা শিক্ষকের হতে পারে, তোমার মা বাবার হতে পারে, তোমার ভাই বোনের হতে পারে, তোমার বড় ভাই বোন হয়তো তোমাকে ধমকান, এরকম হতে পারে যে এই পড়াশোনা করিস না কেন। এইরকম আর কি কি তোমার প্রয়োজন, যে তোমাকে যদি আমি সপ্তাহে পড়ার আওয়ার বা ঘন্টা বাড়াতে বলি, তাহলে আর কি কি তোমার দরকার বলে তোমার মনে হয়, আর কোন কোন জিনিস প্রভাবক হিসেবে কাজ করতে পারে, একটু কমেন্টে জানাও, আমরা একটু জানতে চাই ঠিক আছে। সবাই অনেকে বলছেন ওকে, ওয়ালাইকুম আসসালাম, অনেকে কথা বলছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ এই ক্লাসে যোগ দেওয়ার জন্য। তবে এক্সপেক্ট করছি যে সবাই প্লিজ বন্ধুদেরকে সাথে নিয়ে এই ক্লাসটা করার জন্য। এই চ্যাপ্টারটা অনেকের জন্যই কঠিন লাগে, যদি একজন বুঝে যায় তোমার সার্কেল থেকে, তাহলে অনেক সময় যেটা হতে পারে যে তোমাকে পরবর্তীতে সেটা বোঝাতে সাহায্য করতে পারে। তো এই কারণে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে জানিয়ে দাও। অলরাইট, আমি একটু দেখি যে তোমরা কোনো উত্তর করছো কিনা, আর কোন কোন অলরাইট, দেখি একজন বলছে যে ঝাড়ি দরকার, আর কি কি দরকার আছে তোমার পড়াশোনার জন্য, আমি এই প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। ইন্সপাইরেশন, ওয়াও চমৎকার, আমি এটা একটু লিখে ফেলি, আমাকে আরও কিছু প্রভাবকের নাম বলো। রিয়া বলেছে ইন্সপিরেশন, অলরাইট, আর কে কে কি কি বলতে পারো আমি একটু দেখি। জয় আছে আমাদের সাথে কক্সবাজার থেকে, ধন্যবাদ। চটপট চটপট, হ্যাঁ আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, সো দ্রুত কমেন্ট করে ফেলো। ওই বকাই, আরেকজন বলছে হ্যাঁ ভাই বকা ছাড়া আর কিছুতে আমার কাজ হয় না। তো ঠিক আছে, বকা একজন বলেছ, হ্যাঁ আরেকজন ধরো ইন্সপিরেশন। হ্যাঁ তোমাকে ধরো একজন সপ্তাহে একবার যদি ইন্সপিরেশনাল কথা বলে যে তুমি পড়াশোনা করলে অনেক ভালো করবে, আমি জানি যেটা সত্যি কথা, তোমাকে হয়তো কেউ একজন বিশ্বাস করে বললো যে তুমি পড়াশোনা করলে আমি জানি অনেক ভালো করবে, তুমি বিশ্বাস রাখো, ভালো করে পড়াশোনা করো, তুমি এই কাজটা খুব ভালো পারো, তুমি এই কাজটা যদি ঠিক মতো করতে তাহলে আরও ভালো পারতে, এরকম কথাবার্তা আমাদের সপ্তাহে পড়ার সময়কে ইমপ্রুভ করে, তাই না? আরও অনেক কিছু করতে পারে, যেমন ধরো তুমি যদি ফেসবুক ইউজ কমায় দাও, হ্যাঁ ফেসবুক ইউজ ডিক্রিজ করে দাও, আমি দেখো এই ডিক্রিজ সাইনটা ইউজ করছি, হ্যাঁ ফেসবুক ইউজটা ডিক্রিজ করো। তারপরে আর কি কি হতে পারে, ধরা যাক যে তুমি 10 মিনিট স্কুলের ভিডিও দেখছো, 10 মিনিট স্কুলের ভিডিও হয়তো তোমার জন্য একটা প্রভাবক হতেও পারে, হ্যাঁ আমরা আশা করছি যে আমাদের এই ভিডিওগুলো তোমার জন্য প্রভাবক হিসেবে কাজ করবে। সো ধরো তুমি একটি 10 মিনিট স্কুল বা 1 ইউনিট 10 মিনিট স্কুলের ভিডিও দেখলে তোমার প্রতি ঘন্টা ধরো প্রত্যেক সপ্তাহে বেড়ে যাচ্ছে, তাই না? ধরো এখন যদি তুমি ফুল 1 থেকে 1.5 ঘন্টা একটা ক্লাস করো, তাহলে সপ্তাহে তোমার 1.5 ঘন্টার ক্লাস একটা ইনক্রিজ করে ফেলবে। সো আমরা এই জায়গা থেকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে একটু বলো, হ্যাঁ তো এখান থেকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমার সপ্তাহে পড়ার যে ঘন্টা, এটা কি দেখতে পাচ্ছ সবাই? আমি বলছি যে তোমার ফেসবুক ব্যবহার, শিক্ষকের বকা, তোমার অ্যাম্বিশন, তুমি কি হতে চাও জীবনে, হ্যাঁ তো কেউ যদি এরকম হয় যে সে ডাক্তার হতে চায়, ডাক্তার হওয়ার জন্য সে অনেক পড়াশোনা করছে, তোমরা যারা অর্থনীতির এই মুহূর্তে অর্থনীতি পড়ছো, কেউ হয়তো অর্থনীতিবিদ হতে চাও, কেউ ব্যাংকার হতে চাও, তোমার অ্যাম্বিশন আছে কিছু একটা, তুমি ভাবছো যে আমি ব্যাংকের সিইও হবো, আমি কোনো একটা কোম্পানি চালাবো, এরকম যদি হয় তোমার অ্যাম্বিশনও অনেক সময় সপ্তাহে তোমার পড়ার সময়টা ইমপ্রুভ করে। তো এটার সামারিটা হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি, সামারিটা হচ্ছে এই সপ্তাহে পড়ার সময় যদি একটা আউটপুট বা ফলাফল হয়, সেটা হবে ফাংশন অফ ডিফারেন্ট আইটেমস। হ্যাঁ মানে আমরা যেটা বলছিলাম যে বকা, ইন্সপিরেশন, মোটিভেশন, ফেসবুক ইউজ, এই জায়গায় ফাংশন অফ সামথিং, মানে তোমার এই জায়গায় এমন কিছু চলক আছে যেইগুলো পরিবর্তনশীল এবং পরিবর্তিত হলে
তোমার এই জায়গায় আউটপুট ইমপ্রুভ করে। বুঝতে পারছো? এটা কি বোঝা যাচ্ছে যে আউটপুটটা নির্ভর করছে কিছু চলকের উপর। যখন আমরা গাণিতিক অর্থনীতি পড়ি এবং দ্বিতীয় অধ্যায়ে গাণিতিক অর্থনীতিটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে, সেই জায়গায় আমরা এই জিনিসটা বলতে চাই যে প্রত্যেকটা আউটপুট, সেটা চাহিদা হোক, যোগান হোক, উপযোগ হোক, কিছু বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, যেরকম তোমার এই সপ্তাহে পড়ার সময়টা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে, এইটাও ধরো চাহিদা, যোগান, উপযোগ এগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে। যেই বিষয়গুলোর উপর নির্ভর করছে, এই যে এই জিনিসগুলো যে বিষয়ের উপর তোমার এই সপ্তাহে পড়ার সময়টা ডিপেন্ড করছে, এইগুলোকে বলা হচ্ছে চলক। এই চলক তোমার জীবনে বিভিন্ন ক্ষেত্রে তুমি দেখতে পাবে। এই চলককে বলা হয় ইংরেজিতে ভ্যারিয়েবল। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে আমরা যেটা বলছিলাম, যদি আমি তোমাকে একবার ছাড়ি দিই, আমি তোমাকে বললাম এই পড়াশোনা করো, সো তখন একবার বকা তুমি খেয়ে তোমার পড়াশোনার ঘন্টা বাড়লো 2 ঘন্টা। তুমি সপ্তাহে 2 ঘন্টা বেশি পড়াশোনা করো। সো এই জায়গায় দেখো একটা নাম্বার আসছে, যেই জিনিসটার উপর তোমার সরাসরি নিয়ন্ত্রণ নাই, আমার বকার নিয়ন্ত্রণ আছে। মানে আমার বকা তোমার সপ্তাহে পড়াশোনার আওয়ারে একটা প্রভাব ফেলছে, এবং এইটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটার উপর তোমার সরাসরি নিয়ন্ত্রণ নাই, অন্য জিনিস সেটার উপর প্রভাব ফেলছে। সো সেইটাকে আমরা বলছি ধ্রুবক, যেটা কনস্ট্যান্ট বলা হয়। এই চলক এবং ধ্রুবকের কনসেপ্ট, এবং একই সঙ্গে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফাংশন বা অপেক্ষকের কনসেপ্ট। দুইটা জিনিস একসঙ্গে বলছি। চলক এবং ধ্রুবক আশা করি বোঝা গেছে। আমরা যেটা এখন বলতে চাই সেটা হচ্ছে যে তোমার জীবনের এরকম প্রচুর ঘটনা আছে, যেই ঘটনাগুলো সাধারণত আরেকটা জিনিসের ফাংশন বা অপেক্ষক। ঠিক আছে? সো আমরা বলতে চাই যে সপ্তাহে পড়ার সময়, সেটাকে যদি আমি এইচ দিয়ে চিহ্নিত করি, আরেকবার বলছি, এইচ দিয়ে চিহ্নিত করছি সপ্তাহে পড়ার ঘন্টা, আওয়ার। সো এই এইচটা ফাংশন অফ ধরো আমার বকা, অন্যান্য বিষয়ে তোমরা যেটা বলছিলে মোটিভেশন, এরকম ইত্যাদি বিভিন্ন প্রভাবক আছে। সেই জিনিসগুলোকে আমরা বলছি চলক। বিভিন্ন ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে তোমার পড়াশোনার আওয়ার। এইভাবে আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে একটা অপেক্ষক বা ফাংশন। আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক কিছু অপেক্ষক বা ফাংশনের উপর নির্ভর করছে। কারো কোনো দেখতে সমস্যা হচ্ছে? আমি একটু দেখার চেষ্টা করি। এটা কি বোঝা যাচ্ছে? গ্রেট। ক্যামেরাটা আরেকটু জুম করব, ছোট করে দেখা যাচ্ছে, আমি খুবই দুঃখিত। জুম করলে যেটা হবে যে আমার মাথা কেটে যাবে, এটা একটা সমস্যা। সো ফাংশন বা অপেক্ষকের কনসেপ্টটা বোঝা গেছে না? আমরা এখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন উদাহরণ সহ আমরা আলোচনা করতে থাকবো আমাদের অর্থনীতির এই অধ্যায়টা। সুতরাং এই অধ্যায়টার জন্য তোমাদের কাছে আমার 2টা রিকোয়েস্ট। একটা হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসতে হবে, খাতা কলম প্রয়োজন। আরেকটা যেটা প্রয়োজন সেটাকে আমরা বলছি ইনটুইশন। এই শব্দটা কি কেউ আগে শুনেছ? ইনটুইশন শব্দটা আগে শুনেছ? যারা শোনোনি তাদেরকে আরেকবার বুঝিয়ে বলছি। ইনটুইশন আমরা যে জিনিসটাকে বুঝিয়ে থাকি সেটা হচ্ছে, ইনটুইশন হচ্ছে মূলত মস্তিষ্ক এবং আমাদের আশেপাশের পরিবেশের একটা সমষ্টি, এবং সেখান থেকে উদ্ভূত চিন্তা। মানে আমরা যখন চাহিদা, যোগান, উপযোগ করব, সেগুলোকে প্রত্যেকবার আমার মস্তিষ্কে নিয়ে আমার রিলেট করতে হবে বাস্তবতার সঙ্গে। আমরা তখন ধরো কোনো একটা আপেল বা কমলার উদাহরণ যখন করি, এর পাশাপাশি আমরা আমাদের এখনের যে দেশের পরিস্থিতি, সেই দেশের পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে পারি। এর পাশাপাশি আমরা আরও কাজ করতে পারি, আমরা রাজনৈতিক কথা বলতে পারি, সেটার সাথে অর্থনীতির সম্পর্কটা কী,
চাহিদা যোগান উপযোগের সম্পর্কটা কি, সেই জিনিসগুলো আমরা একে একে আলোচনা করব। সো যখন ক্লাসটা করবে তখন এই দুইটা জিনিস নিয়ে বসতে হবে। আমরা আশা করি তোমরা সবাই এই কাজটা করবে, খাতা কলম এবং ইনটুইশন এই দুইটা জিনিস নিয়ে আমাদের সামনে বসবে। আমি একটু দেখি, আমি একটু ফোনের দিকে দেখি, আমি ল্যাপটপ দিয়ে দেখছি, তো আমি ফোনে গিয়ে দেখি যে ক্যামেরায় কোনো সমস্যা হচ্ছে কি। দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাক আছে। তোমাদের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে যে গ্রুপে ঢুকে গ্রুপের পোস্টে গিয়ে লাইভটা চেক করো। অনেকে হয়তো হোম পেজ থেকে দেখছো, হোম পেজে এসে গেছে তখন চেক করছো। যেটা ভালো হয় যে গ্রুপে এখনই ঢুকে পড়ো, 10 মিনিট স্কুল লাইভ এই গ্রুপটিতে ঢুকে পড়ো। গ্রুপে ঢুকে সেখান থেকে যদি দেখো, সাধারণত সেখানে ফ্রেমটা কাটে না। আমি যতটুকু শুনেছি আমার কলিগদের কাছ থেকে যে ফেসবুকের একটা গ্লিচ আছে, তুমি যদি হোম পেজ থেকে ক্লাস করতে থাকো তখন অনেক সময় সাইডের ফ্রেম কেটে যায় এবং জুম হয়ে যায় অথবা কিছু একটা হয়। সো তুমি একটু চেষ্টা করতে পারো যে গ্রুপে ঢুকে ক্লাসটায় এন্ট্রি করতে পারো। অলরাইট, সো আমরা এখন আস্তে আস্তে আমাদের টেকনিক্যাল ক্লাসে প্রবেশ করি। আমরা দেখি যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেখচিত্রের বেসিক্স। আমরা একটু একটু করে আলোচনা করার চেষ্টা করি। আমরা এখানে টানিয়ে দিই। আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে লেখচিত্রের বেসিক। আমরা অনেকেই লেখচিত্র জিনিসের সঙ্গে পরিচিত। এর মধ্যে আমরা যারা এইচএসসিতে পড়ছি তারা সবাই মোটামুটি জানি যে লেখচিত্র বলতে আসলে কী বোঝায়, কীভাবে কী করা হয়। তবে যে জিনিসটা তোমাদের একটু রিভিউ করা দরকার সেটা হচ্ছে লেখচিত্রটা কোন কোন জিনিসের উপর আমরা আজকে নির্ভর করা। যেমন আমাদের সামনে যদি একটা লেখচিত্র থাকে, আমরা একটু মুছে ফেলি। আমাদের সামনে ধরা যাক যে একটা লেখচিত্র আছে। আমাকে একটু, আমি যেটা জানি, ধরো এটাকে বলা হচ্ছে উল্লম্ব অক্ষ। আমাকে একটু কমেন্টে বলো এই অক্ষটার নাম কি। উল্লম্ব অক্ষকে আমরা ওয়াই দিয়ে চিহ্নিত করি। আমাকে কমেন্টে দুইটা জিনিস জানাবে, একটা হচ্ছে এই অক্ষটার নাম কি এবং এই অক্ষটার বাংলা নাম কি। দুইটা জিনিসই আমাকে একটু কমেন্টে চটপট জানিয়ে। আমি একটু দেখি। আমাকে চটপট এখনই কমেন্টে বলতে হবে যে এইটার উত্তরটা কি। ওকে, সো উত্তর পাওয়া শুরু করেছি। অলরাইট, দেখি কে কি বলে। উত্তর পাওয়ার চেষ্টা করি। রাব্বি বলছে ভূমি। ওকে, লরেন বলছে নামটা মনে নাই। আচ্ছা, অনেকে বলছে আমি কি ফার্স্ট ক্লাস নিচ্ছি কিনা, দীর্ঘদিন পরে ক্লাস নিচ্ছি, এটা সত্যি কথা। তবে প্রথম ক্লাস নিচ্ছি না আসলে স্কুলে, অনেক আগের থেকে ক্লাস নিতাম। আমার প্রচুর বাংলা ক্লাস তোমরা পাবে, কিছু অর্থনীতির বেসিক আছে আমাদের ইউটিউবে। তোমরা যদি যাও সেখানে দেখবে যে ইউটিউবে আমাদের কিছু অর্থনীতির ক্লাসও রয়েছে। অর্থনীতির একদম বেসিক কনসেপ্টগুলো, সেগুলোর কিছু টিউটোরিয়াল ভিডিও আমাদের আছে। সেগুলো যদি চটপট দেখে ফেলো এই ক্লাসটা শেষে, সেটাও তোমার জন্য খুব হেল্পফুল হতে পারে কিছু কনসেপ্ট রিভিউয়ের জন্য। সো আমাদেরকে অনেকে উত্তর করছো, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি অক্ষ। অলরাইট, সো এইটাকে আমরা লিখে ফেলি। খুব সিম্পল একটা প্রশ্ন, তাই না? ভূমি অক্ষ, অথবা এটা আরেকটা সুন্দর করে বলা হয় আনুভূমিক অক্ষ। ওকে, সো ভূমি অক্ষ এবং আনুভূমিক অক্ষ। এইখানে একটা জরুরি বিষয় আছে, এটাকে আমরা তো ওয়াই দিয়ে চিহ্নিত করি। হ্যাঁ, এই জিনিসটা সরি, এটাকে এক্স দিয়ে চিহ্নিত করি আর এটাকে ওয়াই দিয়ে চিহ্নিত করি। সো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে জিনিসটাই আমরা অনেক সময় মিস করি। আমরা পরীক্ষায় তো তাড়াহুড়োয় পরীক্ষা দিই, যদি অনেক সময় এটা মিস করি, এটা একটা গুরুত্বপূর্ণ ভুল এবং শিক্ষক চাইলে তোমার নাম্বার কাটতে পারে। সেটা হচ্ছে যে এইটাকে অরিজিন হিসেবে চিহ্নিত করতে হবে এবং তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে 0 0 অক্ষ, এটার ভুজ এবং কোটি। হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি, আমরা তো প্রথমটাকে বলা হয় ভুজ এবং পরেরটাকে আমরা বলি
কোটি, ঠিক আছে? সো এই ভুজ এবং কোটি 0 0 এবং একই সঙ্গে এই জায়গায় ও, সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। সেই জিনিসটা এটার বলার মানে কি? এটা বলার মানে হচ্ছে যে এইখান থেকে তোমার লেখচিত্রটা শুরু হচ্ছে। এটা হচ্ছে লেখচিত্রের বেসিক। হয়তো তোমরা অনেকে জানো এর মধ্যে, কিন্তু অনেকে আমার মনে হয় এই ভুলটাও করো, অনেকে এই 0 0টা দাও না, এবং সেটা কিন্তু টেকনিক্যালি ইনকারেক্ট। হ্যাঁ, চাইলে শিক্ষক তোমার নম্বর কাটতে পারে। সো এই জিনিসটা খেয়াল করা গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন স্কেলে একটা লেখচিত্র অঙ্কন করতে পারি। ধরা যাক যে 0 থেকে আমি 1 লাফে 5 লিখতে পারি, তারপরে আবার সমান দূরত্ব বিবেচনা করে 10 লিখতে পারি, তাই না? আবার ওয়াই অক্ষে আমার 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, এরকম। ঠিক আছে? এটা তো সবাই জানো নিশ্চয়। সো আমার এই জায়গা থেকে এই জায়গা সমান দূরত্বে অবস্থান করবে। অলরাইট, সো লেখচিত্রের একটা বেসিক আমরা জানলাম। এর পাশাপাশি আমরা যে জিনিসগুলো আরও একটু রিভিউ করতে চাই, সেটা আমাদের একদম চাহিদা যোগানের কনসেপ্টে ঢোকার আগে এই জিনিসগুলো খুব খেয়াল করে শুনবে, তাহলে তোমার সেই সময় বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে ধরা যাক আমার সামনে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে আমরা বলছি 3 এবং 5। এটা খাতায় লিখে ফেলো, 3 এবং 5 এই একটা পয়েন্ট। আর একটা হচ্ছে ধরো 2 এবং 10। এটাকে জোড়া লাগিয়ে ফেলতে পারবে? এটা তো সবাই পারবে, তাই না? সো এইটাকে যদি আমি কানেক্ট করে ফেলি, দেখো একটা ডাউনওয়ার্ড, একটা মানে নিচের দিকে গিয়েছে এরকম একটা রেখা আমরা পাচ্ছি। বোঝা যাচ্ছে? তোমরা কি বলতে পারো যে এই ধরনের রেখাকে আমরা কি ধরনের রেখা বলি? আচ্ছা, এটা মনে হয় একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন হতেও পারে, হয়তো সবাই জানো, কিন্তু কোয়েশ্চেনের ধরনটা বুঝতে সমস্যা হতে পারে। এটাকে সাধারণত বলা হয় নিম্নগামী রেখা। ইংরেজিতে আরেকটা নাম আছে, আমি বলে দিই, ডাউনওয়ার্ড স্লোপিং। মানে যেই রেখার ঢাল নিম্নগামী সেটাকে বলা হয় ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। বোঝা যাচ্ছে? এবং তুমি নিজেকে এখানে একটু বসাতে পারো। তুমি যদি ধরো, আমি এখানে তোমাকে কে এখানে বসতে চাও, আমি এখানে একজনকে বসাতে চাই, এখানে কে বসতে চাও? কমেন্ট একটু বলে দাও যে কে এখানে বসে স্লিপার খেলতে আগ্রহী। ওকে, সো আমার ড্রয়িং খুব খারাপ, আমি তাও এখানে আঁকার চেষ্টা করি। সো ধরা যাক যে এটা তুমি কি বুঝতে পারছো যে তুমি এখানে দাঁড়ালে পড়ে যাবে, শাইন করে পড়ে যাবে, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো একটা রেখা যেটার উপর তুমি দাঁড়িয়ে আছো, সেখান থেকে তুমি যদি দ্রুত পড়ে যাও, এরকম তুমি যদি বুঝতে পারো, সেটার ঢাল বেশি। হ্যাঁ, সেটা সাধারণত বেশি ঢালু। আমরা বলি না ঢালু জায়গা থেকে আমরা পড়ে যাই, আমরা সবসময় বলি, তাই না? ধরো রিক্সা নিয়ে কোনো একটা ঢালু এলাকায় গিয়েছি, শাইন করে পড়ে গেল। সো তখন আমরা কি বলি? আমরা জ্যামিতির ক্ষেত্রেও এবং একই সঙ্গে এই যখন কোটিভুজের অঙ্ক আমরা করি, তখন আমরা বলি যে ঢাল বেশি। সেই জিনিসটার মানে হচ্ছে আমি যদি এখানে বসি বা এখানে দাঁড়াই, আমি চট করে পড়ে যাব। যদি আমার সামনে আরেকটা রেখা থাকে, ধরো এইরকম, এইখানে যদি তোমাকে বসাই, ধরো এই জায়গাটায় যদি তোমাকে বসাই, তাহলে তুমি কি আরও বেশি দ্রুত পড়ে যাবে না? অলরাইট, সো অনেকে স্লিপারি খেলতে আগ্রহী হচ্ছে, সবাইকে অনেক ধন্যবাদ। মাইশা, সিরাত, অনেকে আছে। সো আমি কিন্তু আরেকটা ঢাল এঁকেছি, এটা একটু রিস্কি। এটা কেউ খেলতে চাও? এটা কিন্তু বেশি রিস্কি হতে পারে, নট শিওর কেউ এখান থেকে যদি পড়ে যাও এটা থেকে বেঁচে থাকবে কিনা। সো ইন কেস তোমাকে, ধরো আমি এখানে যদি দাঁড় করাই, তুমি এখানে যদি দাঁড় করাও, আরও বেশি দ্রুত পড়বো, তাই না? আর একটু বেশি ঢাল। কিন্তু তোমাকে যদি বলা হয় যে আমি এইখানে তোমাকে বসাতে চাই, এই রেখাটা দেখতে পাচ্ছ, এই যে এই কালো রেখাটা, এই কালো রেখাটায় যদি তোমাকে বসাই, তাহলে কি তুমি পড়বে? আমাকে এই প্রশ্নের উত্তরটা একটু কমেন্টে বলো, যে তোমাকে যদি এখন এখানে বসাই, এটা কি এইখানে বা এই রেখায় যেভাবে তুমি পড়ে যেতে, সেভাবে কি এই রেখার থেকে পড়ে যাবে তোমাকে যদি এখানে বসানো হয়? কি মনে হয়? ইনটুইশন কি বলে তোমার? ওকে, রিয়া বলছে বেশি উপর থেকে পড়তে মজা।
অলরাইট, রাব্বির আবার হাত পা ভাঙার দরকার নেই, ভেরি গুড। সবাই তো একই রকম না, এক একজন এক একভাবে আমরা স্লিপারে উঠতে অভ্যস্ত। গ্রেট। সো এইখান থেকে যেমন রিয়া বলছে যে না এখান থেকে পড়বো না, মানে এই রেখাটার থেকে আমরা পড়বো না, রাব্বিও বলছে পড়বো না। অলরাইট, সো আমাদের যে জিনিসটা এখানে বোঝার দরকার সেটা হচ্ছে যে এই রেখার ঢাল বেশি এবং একই সঙ্গে এই রেখার ঢাল কম। কোনো একটা দুইটা রেখা এরকম লেখচিত্রে তোমাকে যদি কম্পেয়ার করতে বলে যে কোনটার ঢাল বেশি বলো, তুমি যদি খালি চোখে সেটা সঠিক উত্তর দিতে চাও তাহলে তুমি এইভাবেই দিতে পারো যে আমি বেশি উপর থেকে যদি দেখি, বেশি উপর থেকে একটা গ্রাফকে যদি আমি দেখি তাহলে আমি পড়ে যাবো এবং এই কারণে এটার ঢাল বেশি। আর একটা আমি কম পড়বো, আমি হয়তো কম দ্রুত গতিতে পড়বো অথবা হয়তো পড়বোই না, তো সেই ক্ষেত্রে সেটার ঢাল সাধারণত কম হয়। এরকম আমরা চাহিদা বা যোগানে সাধারণত যারা আমরা এই অর্থনীতির ছাত্র হিসেবে আমরা যখন এই ধরনের রেখাগুলো আঁকি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে রেখার ঢাল কীভাবে নির্ণয় করে এবং রেখার ঢাল বেশি না কম, সেই জিনিসটা তোমার কাছে যাচাই করতে চাওয়া হয়। প্রাথমিকভাবে কনসেপ্টটা হচ্ছে এটা যে তুমি প্রথমেই চিন্তা করবে যে আমি এটা থেকে পড়ছি নাকি পড়ছি। অলরাইট, এখন তাহলে আমরা আরেকটা জিনিস যাচাই করার চেষ্টা করি। আমাকে এই জিনিসটা একটু কমেন্টে একটু বলতে পারো যে একটা রেখার ঢাল, রেখার ঢাল এইটা নির্ণয়ের সূত্র কোনটা? আমাকে একটু চটপট কমেন্টে জানিয়ে দাও যে একটা রেখার ঢাল নির্ণয়ের সূত্র কিভাবে আমরা বের করব। আমি আরেকবার সবাইকে বলে যেতে চাই, সেটা হচ্ছে যে যারা এই ক্লাসটা করছো তারা প্লিজ নিজের বন্ধুদের সঙ্গে ক্লাসটা শেয়ার করে দাও, তাতে তোমারও উপকার হবে, তাদেরও উপকার হতে পারে এবং তাদের বুঝতেও সুবিধা হলে তোমারও অনেক সময় বুঝতে সুবিধা হবে। সো তোমাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে যে ক্লাসটা যেন তোমরা শেয়ার করে ফেলো। অলরাইট, সো আমাকে একটু বলো যে রেখার ঢাল নির্ণয়ের সূত্র কোনটা? অনেকে আছো যেমন মাইশা বলছে যে আচ্ছা দেখি পড়বো না আগের মতো, সিরাত বলছে আগের মতো পড়বো না। হ্যাঁ রাইট, অনেকেই বলছে যে আগের মতো আমরা পড়বো। দেখি আমাকে একটু বলো যে সূত্রটা কি, রেখার ঢাল নির্ণয়ের সূত্রটা আমাকে একটু চটপট জানিয়ে দাও। আমি একটু বোঝার চেষ্টা করি তোমাদের কাছ থেকে যে রেখার ঢাল নির্ণয়ের সূত্রগুলো তোমরা জানো। অলরাইট, আমি একটু লেখার চেষ্টা করি। যেটা আমরা সাধারণত যদি ইংরেজিতে বলা হয় রাইজ ওভার রান, এই জিনিসটা হচ্ছে একটা রেখার ঢাল নির্ণয়ের সূত্র। হ্যাঁ, মানে হচ্ছে ওয়াই এ বাই এক্স, ওয়াই এর দিকে একটা যতটুকু মান আছে সেটাকে আমি যদি এক্স এর দিকে যতটুকু গেছে ততটুকু দিয়ে ভাগ দিই তাহলে আমরা একটা রেখার ঢাল পেয়ে যাব। ধরা যাক আমরা এখানে একটা লেখচিত্র দেখতে পাচ্ছি যেখানে আমরা প্রথমে আনুভূমিক অক্ষ চিহ্নিত করলাম, উলম্ব অক্ষ চিহ্নিত করলাম এবং 0 0 এই অক্ষটা চিহ্নিত করলাম এবং সেখানে আমাদের সামনে আমরা লিখে ফেলি 1 2, এখানে আছে 1 2 এবং একই সঙ্গে আমরা ধরো এই রেখার এই পয়েন্টে ধরা যাক এখানে আছে আমার 1 2, এই পয়েন্টে আমি ঢাল নির্ণয় করতে চাই। সো এইখানে আমাকে একটু তোমরা বলো যে এই পয়েন্টে যদি আমি ওয়াই দিয়ে, ওয়াই কত, ওয়াই হচ্ছে 2 আর এক্সে তাহলে কত, এই পয়েন্টে এক্স এর মান কত সেই জিনিসটা আমাকে একটু বলো এবং সেখান থেকে আমাকে ঢালটাও সবাই একটু নির্ণয় করে দাও। আমরা একটু জানতে চাই যে ঢালের পরিমাণটা কত। হ্যাঁ, অনেকে বলছে যে উম্মে হাবিবা আমাদেরকে বলছে যে del y বাই del x সেই জিনিসটা দিয়ে আমরা যাচাই করতে পারি এক্স্যাক্টলি
অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন এভাবে আমরা নির্ণয় করতে পারি। এক্স্যাক্টলি আমরা ওই অ্যাপ্রোচেই যাচ্ছি, আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি। আমাকে আপাতত এখান থেকে বোঝাও যে আমরা এটা কিন্তু আমরা রেখার ঢাল নির্ণয় করছি এই জায়গায়। আমরা জানতে চাচ্ছি যে রেখার ঢাল এখানে কতটুকু, শুধু এই পয়েন্টে রেখার ঢাল কত, y/x যদি আমি করি তাহলে রেখার ঢাল কত। ওকে, সো উত্তর আসা শুরু করেছে। রিয়া বলছে 1, প্রধান বলছে 1, সিনা বলছে 1, হামিবা বলছে 1, রাব্বি বলছে 1। থ্যাংক ইউ, সবাই উত্তর করছো, সবাইকে অনেক ধন্যবাদ। জয়, কাঞ্চন, অনেকে বলছো যে এইটার মান হচ্ছে 1। অলরাইট, সো এখানে কি আসলে 1 আসে কিনা সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। y/x যদি হয় তাহলে এটা 1 হবে কেন? যদি 2 দিয়ে আমি যদি 1কে ভাগ করি, ও আচ্ছা তোমরা x এর মান বলছো, এক্স্যাক্টলি, সো ঠিক সেটা ঠিক আছে। x এর মান হচ্ছে এখানে 1, আর সেই ক্ষেত্রে আমি যদি রাইজ ওভার নাম দেখি তাহলে সেটা 2, একদম ঠিক আছে। তো তোমাদের উত্তর ঠিক আছে। সো x এর মান এখানে আমরা ফার্স্টে জানতে চেয়েছিলাম, সো সেটা হচ্ছে 1, এবং y/x যদি জানতে চাই সেটা হচ্ছে 2। এক্স্যাক্টলি, সো রেখার ঢাল কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমরা জানলাম। আরও কিছু কনসেপ্ট আমরা আরেকটু আগের থেকে জেনে নিতে চাই। রেখার ঢাল আমরা জানলাম, যদি এখন আমরা মুছে ফেলি, এখন যদি আমরা জানতে চাই যে ক্রমহ্রাসমান একটা লেখচিত্র কিভাবে ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পায়, এবং আরেকটা হচ্ছে ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পায়। এই দুটো জিনিস আমরা এখন জেনে তারপরে আমরা চটপট এমন কিছু কনসেপ্ট শিখে ফেলবো সেটা আমাদের জন্য অনেক কাজে আসবে। আমরা প্রথমে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে ক্রমহ্রাসমান বৃদ্ধি কাকে বলে। প্রথমে যদি আমরা এটা দেখতে চাই সেটার মানেটা কি? মানেটা হচ্ছে যে একটা আমার কাছে যদি গ্রাফ থাকে যেখানে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করি, 0 এখানে অরিজিন চিহ্নিত করি, এবং আমরা যদি দেখি যে এইটা ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে গ্রাফটা ফার্স্টে ধরো উপরে উঠছে, হ্যাঁ, এই পর্যন্ত ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে। এই অংশটুকু পর্যন্ত আমরা বলছি, এটাকে একটু চিহ্নিত করি, ধরো এই অংশটা একদম স্ট্রেইট উপরে উঠেছে, হ্যাঁ, তো এইটাকে এটা মনে হয় দেখার নাও যেতে পারে। সো এই পর্যন্ত ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আমরা বলছিলাম যে এই জায়গায় কিন্তু ঢালটা বেশি, হ্যাঁ, তুমি যদি এখানে দাঁড়াও পড়ে যাবে। সো একইভাবে ঢালটা যদি একটু একটু করে কমতে থাকে, হ্যাঁ, দেখো একটু সমান হয়ে গেল, আর একটু সমান হয়ে গেল, জিনিসটা কিন্তু বাড়ছে ঠিক, হ্যাঁ, কিন্তু ঢালটা একটু একটু করে কমছে, ঢালটা একটু একটু করে কমছে। দেখেছো? তুমি যদি এখন এখানে তুমি যদি এই পয়েন্টে থাকো, এই পয়েন্টে তুমি যদি বসো, এই পয়েন্টে তুমি যদি বসো তুমি কিন্তু পড়বে না, কিন্তু তুমি যদি এই পয়েন্টে বসতে তাহলে কিন্তু তুমি পড়ে যেতে। সো এইটাকে বলা হয় যে ক্রমহ্রাসমান বৃদ্ধি। আমরা দেখো বৃদ্ধি পাচ্ছি ঠিকই, কিন্তু একটা পর্যায়ে আমার ঢালটা কমে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান বৃদ্ধি। কেউ যদি তোমাকে বলে যে কোনো একটা বিষয় কীভাবে ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পায়, সেটার অর্থ হচ্ছে এরকমভাবে একটা পর্যায়ে গিয়ে যদি তার ঢাল কমে আসে, সেটাকে বলা হয়ে থাকে সাধারণত ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পাওয়া। আর ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে স্ট্রেইট একটা গ্রাফে যদি তুমি দেখো এরকমভাবে উঁচুতে চলে গেছে, সরাসরি উপরে উঠছে, অথবা এরকমভাবে যদি হয় যে আরও উপরে উঠবে, এটার ধরো ঢাল আরও বৃদ্ধি পাচ্ছে, এরকম যদি হয় সেই ক্ষেত্রে এটা ক্রমবর্ধমান বৃদ্ধি, আর এটাকে বলা হয় ক্রমহ্রাসমান বৃদ্ধি। আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে। যারা বুঝনি তারা প্লিজ আমাকে একটু জানাও। রাইট, সো অনেকেই বলছে, জয়ে যেমন বলছে কমে কমে বাড়াকে বলা হয় ক্রমহ্রাসমান বৃদ্ধি। গ্রেট, সো অনেকেই বলছে
যেমন আমি একটু দেখি, রিয়া আমাদেরকে বলছে দ্রব্য ক্রয় অব্যাহত থাকলে মোট উপযোগ ক্রমহ্রাসমানভাবে বাড়তে থাকে। এরকম অনেক সময় আমরা কেস দেখি। এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে এই গ্রাফের কারণটা বুঝতে হবে, তাই না? সো আমরা আশা করি যে এই গ্রাফের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। যদি তোমাকে বলা হয় যে কোনো হ্রাসমানভাবে বৃদ্ধি পাওয়া মানে কি, কোনো বর্ধমানভাবে বৃদ্ধি পাওয়া মানে কি, তাহলে আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে। যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে চটপট কমেন্টে জানিয়ে দাও ইয়েস আমি এটা বুঝেছি। এই জিনিসটা সবাই কমেন্টে লিখে ফেলো যে ইয়েস আমরা এই পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছি যতটুকু বোঝানো হয়েছে। চটপট এটা কমেন্টে লিখে ফেলো। আমরা এখন আমাদের পরের কনসেপ্টে যাই। আমরা জানি যে সাধারণভাবে উপযোগ বলতে আমরা কি বুঝি। উপযোগ বলতে আমরা বুঝি যে কোনো একটা বিষয়ের থেকে আমরা যতটুকু উপকারিতা পাই সেটাকে সাধারণত আমরা একটা মান বা অর্থমূল্য দিয়ে চিন্তা করি। এখানে একটা গল্প আছে, চমৎকার কিছু গল্প এই উপযোগের সঙ্গে জড়িত আছে। যেমন আমরা সাধারণত যেরকম অর্থনীতিতে আপেল কমলা দিয়ে অনেক সময় মেজার করে থাকি, তাই না? আমরা বলি যে একটা আপেল যদি আমি খাই সেখান থেকে আমি 2 টাকার সমান উপযোগ পাই। 2টা আপেল খেলে সেখান থেকে হয়তো 1.5 টাকার সমান উপযোগ পাই। তারপর আস্তে আস্তে হয়তো উপযোগ কমতে থাকে। এইভাবে বলা হচ্ছে যে একটা কোয়ান্টিফিকেশন বা পরিমাণগত একটা যাচাই তোমাকে করতে বলা হয়। এখানে একটা ইন্টারেস্টিং গল্প তোমাকে বলতে চাই। এই যে কোয়ান্টিফিকেশন সবার আগে শুরু করেছিলেন দার্শনিক বেনথাম নামে একজন। তিনি বলছিলেন যে মানুষের জীবনের যত কিছু আছে সমস্ত কিছুকে আমরা কোনো না কোনোভাবে অর্থ দিয়ে মেজার করতে পারি, কিন্তু ঘটনা সত্যি কিনা সেই জিনিসটা অনেক সময় বোঝা মুশকিল। তোমাকে একটা প্রশ্ন আমি এখন দেখাবো। ধরা যাক আমাদের সামনে একটা ট্রেনের বা বাস, এটাকে আমি দুঃখিত ড্রয়িংয়ের জন্য, বাজে ড্রয়িং। বা ধরা যাক তুমি একটা ট্রেনের ছোট একটা লরি বা একটা ট্রলির মতো কিছু একটা তুমি চালাচ্ছ, এবং একটা পর্যায়ে সেই জিনিসটা কন্ট্রোল লেস হয়ে গেছে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো সেটা তোমার চালাতে চালাতে কন্ট্রোল লেস হয়ে গেছে। একটা পর্যায়ে তুমি যখন যাচ্ছ সেখানে তুমি দেখতে পেলে একটা লাইন, সেই লাইনে 3টা মানুষ, আমরা 5টা মানুষ, হ্যাঁ 5টা মানুষ পড়ে আছে। 5টা মানুষ এরকম শুয়ে পড়ে আছে, কিন্তু জীবিত মানুষ। অন্য একটা লাইনে এরকম অন্য একটা লাইন আছে, যে লাইনটাকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা মানুষ পড়ে আছে। সো তোমাকে, যেহেতু তুমি কন্ট্রোললেস, সো তোমাকে যে কোনো একদিকে যেতে হবে। তুমি হয় এদিকে যাবে অথবা ওই দিকে যাবে। তুমি কোন দিকটা বেছে নিবে? হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি এখানে আমার 4 জন আছে, এখানে 1 জন আছে, তুমি কোন লাইনটা বেছে নেবে? আমি যদি ধরো এই লাইনটাকে এ এবং এই লাইনটাকে বি হিসেবে চিহ্নিত করি, আমাকে একটু কমেন্টে জানাও যে কোন লাইনটা তুমি বেছে নিতে চাও, নাকি তোমার অন্য কোনো চয়েস আছে, সেই জিনিসটা আমাকে একটু জানাতে পারো। রাইট, সো অনেকে বলছে উপযোগের সংজ্ঞা আমাদেরকে বোঝাচ্ছে। ওকে, আমাদেরকে বলছে ফ্যানের সাউন্ড হচ্ছে। আমি দুঃখিত, আমি ঠিক আছে, আমি ফ্যানটা অফ করে দিচ্ছি। অনেকে আমাদেরকে এর আগে জানিয়েছে যে তারা কনসেপ্টটা বুঝতে পেরেছে, সবাইকে অনেক ধন্যবাদ। অলরাইট, সো দেখি তোমরা কোন উত্তর দাও। যেমন অনিমা বলছে এ বেছে নেবে, আব্দুর রহমান বলছে এ বেছে নেবে, মোশাররফ হোসেন বলছে এ বেছে নেবে। অলরাইট, উম্মে হাবিবাও বলছে এ বেছে নেবে। কিন্তু রাইট, অনেকে কি কারণে এটা বেছে নিচ্ছে, এটা কমন কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে তুমি বলতে চাও যে 4 is better than 1, এবং 4 জনকে মারার থেকে 1 জনকে মারা ভালো। আসলে কি ভালো? একটু চিন্তা করার চেষ্টা করো। তুমি তো একজন মানুষ, হ্যাঁ, তোমার এরকম একটা অবস্থায় আছো যে তুমি নিয়ন্ত্রণহীন হয়ে গেছো, এবং সেই মুহূর্তে তোমাকে 4 জন বা 1 জন যে কোনো 1 জনকে মারতে হবে।
এই জিনিসটার মধ্যে তুলনামূলকভাবে হয়তো একটা ভালো হতে পারে যে তুমি একজনকে মারছো, কিন্তু একজনকে মারা তোমার নৈতিকভাবে কি তুমি সমর্থন করছো, সেই জিনিসটা আমরা সবসময় সমর্থন করবো না, তাই না? আমরা হয়তো চিন্তা করবো যে এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য কিনা। এটার আরও একটা ভয়ঙ্কর একটা দিক আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা এই জায়গাতেই আরেকটা কনসেপ্ট দেখাই। একই রকম এরকম একটা ট্রলি যাচ্ছে, ট্রলিটা অটো, হ্যাঁ, আর এই জায়গায় তুমি একটা ব্রিজে বসবাস করছো, মানে ব্রিজে তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ, ব্রিজে তুমি এখানে দাঁড়িয়ে আছো। এই ব্রিজের মধ্যে তোমার সাথে আরেকজন লোক আছে, যে লোকটা একটু স্বাস্থ্যবান। এখন এই ট্রলিটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে অটো এই গাড়িটা চলছে এবং নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, এই কেসে এখন তুমি চারজনকে একটা উপায়ে বাঁচাতে পারো, সেটা হচ্ছে যে এই স্বাস্থ্যবান লোকটাকে তুমি যদি জোরে ধাক্কা দাও, সে লাইনের উপর পড়ে যাবে এবং ট্রলিটাকে আটকে দেবে এবং সাধারণভাবে এই চারজন বেঁচে যাবে। বোঝাতে পারছি? সো আমাকে এই জিনিসটা কি তোমরা বলতে পারো যে তোমরা এই লোকটাকে ধাক্কা দিবে? যদি ধাক্কা দাও তাহলে ইয়েস লিখো, এবং যদি ধাক্কা না দাও তাহলে নো লিখো। এই জিনিসটা একটু জানতে চাই। এক্স্যাক্টলি, মানুষ মারা কেমনে ভালো, অনেকে বলছে ভাই নিরুপায়, ভাই কিছু করার নাই। গ্রেট। এই প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছো যে তুমি একটা ব্রিজে দাঁড়িয়ে আছো, একটা স্বাস্থ্যবান লোককে তুমি যদি ধাক্কা দাও তাহলে এই চারজন লোক বেঁচে যাবে, সে ট্রলিটাকে আটকে দেবে। তুমি কি এই লোকটাকে মেরে এই চারজনকে বাঁচাতে চাও? ধাক্কা মারতে হবে, হ্যাঁ, একটা অ্যাক্টিভ ধাক্কা মারতে হবে। তুমি কি এটা করতে চাও? অনেকে দেখি কে কে ইয়েস বলো, কে কে নো বলো। যেমন অনিমা বলছে ইয়েস, ইমরান বলছে নো। আর কে কে আছে দেখি, ইয়েস নো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাকে একটু বলো যে এই জিনিসটায় কে কে ইয়েস আছে, কে কে নো আছে। ওকে, উম্মে হাবিবা বলছে ইয়েস, নো আছে, মাইশা আছে নো। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আগের বার যারা একজনকে মারতে চাচ্ছিলে, এখন তারা একজনকে মারতে চাচ্ছ না, কিন্তু স্টিল ব্যাপারটা কিন্তু ওই রকমই, 4 ইজ গ্রেটার দ্যান 1। দেখেছো? সো স্টিল আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিফিকেশনের মাধ্যমে যদি আমি এরকম মেজার করতে চাই, তাহলে অনেক সময় এরকম হতে পারে যে সেটা আমাকে ভুল মেজারমেন্ট দিতেই পারে। সো অর্থনীতি এই চেষ্টাটা করে, কিন্তু এর বিপরীত দৃষ্টিটাও তোমার সবসময় চিন্তা করতে হবে যে সবসময় এটার থেকে এটা বেশি, এই কারণে এই কাজটা আমি হুট করে ফেলবো, সেটা আমার জন্য সবসময় ডিসিশন নেওয়া সহজ না। এই মোটা লোকটাকে যদি আমি ধাক্কা দিয়ে আমি চারজনকে বাঁচাতে চাই, সেটার জন্য আমাকে অ্যাক্টিভ একটা ধাক্কা দিতে হবে, হ্যাঁ। সো সেটা আমরা অনেকেই করতে চাচ্ছি, কেউ কেউ আবার করতে চাচ্ছ, আমি জানি না তোমরা এইগুলো অভ্যাস আছে কিনা। অনেকের মনে হয় অভ্যাস আছে এরকম ধাক্কা ধাক্কি করে, আই এম নট শিওর। কিন্তু জিনিসটা হচ্ছে এরকম যে অনেক কিছু আছে যেরকম কোয়ান্টিফিকেশন করে তুমি সবসময় যাচাই করতে পারো না, কিছু জিনিস আছে আমরা যাচাই করতে পারি। সো এই ব্যালেন্সের মধ্যে চিন্তা করতে হবে। যেমন ইমরান বলছে ওই চারজনকে ডাক দিয়ে সরে যেতে বলবো, সম্ভব না, ওদেরকে বেঁধে রাখছিল, কোনো সম্ভব, এটা সম্ভব। অলরাইট, সো আমরা অনেক ধরনের মতামত পাচ্ছি। তো মূল কথা হচ্ছে যে আমরা উপযোগকে যে কোয়ান্টিফিকেশন করি সবসময়, কত টাকার উপযোগ পেলাম, এখান থেকে কত মানুষকে বাঁচালাম, হ্যাঁ, একটা কোয়ান্টিফিকেশন হলো, সেই জিনিসটা সবসময় হয়তো তোমার সঙ্গে রিলেটেবল নাও হতে পারে, অনেক সময় তুমি রিলেট করতে পারো। সো দুইটার জন্য তোমাকে ওপেন থাকতে হবে অর্থনীতি পড়াশোনা। কখনো তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে যে এটা কি আমি ঠিকভাবে পরিমাপ করছি কিনা, সেই জিনিসটা আমাকে যাচাই করে তারপর বুঝতে হবে। একে একে আমরা এখন উপযোগের অন্য কনসেপ্টগুলো একটু দেখবো। অলরাইট,
সো প্রান্তিক উপযোগ বলতে কি বোঝো, এটা কি আমাকে একটু কমেন্টে জানাতে পারো? আমি এই জিনিসটা একটু তোমাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি, তারপরে আমি যাই। সাধারণভাবে আমি এর মধ্যে মোট উপযোগের কনসেপ্টটাই যাই। মোট উপযোগ বলতে আমরা বুঝি যে কোনো একটা পণ্য, ধরা যাক আমার সামনে একটা আপেলের মতো কিছু একটা আছে, সেই আপেল যদি আমি একটা খাই তাহলে হয়তো আমি একটা ধরো 1 টাকার সমান উপযোগ পেলাম। যদি 2টা আপেল খাই তাহলে মানে এইটার পরে আরও একটা আপেল, হ্যাঁ এইটার প্লাস এইভাবে এইটার পরে একটা থেকে আমি ধরা যায় যে 0.5 টাকা সমান উপযোগ পাবো। সো মোট উপযোগ হবে ইকুয়াল টু 1.5 টাকা। ঠিক আছে, এই জিনিসটা তো সবাই বুঝতে পারছি যে এখান থেকে এত টাকার উপযোগ, এখান থেকে এত টাকার উপযোগ, তাই মোট উপযোগ এত। তাহলে প্রান্তিক উপযোগ কত? এখানে এই জায়গাটায় যদি আমি প্রান্তিক উপযোগ যাচাই করতে চাই, প্রান্তিক উপযোগ যাচাই করতে চাই, তাহলে সেটার পরিমাণ এখানে কত, সেই জিনিসটা আমাকে একটু বলো। আমি একটু কমেন্টে দেখি তোমরা এটার উত্তর করছো কিনা। প্রান্তিক উপযোগ এইখানে কত? গ্রেট, জয় আমাদেরকে একটা দিচ্ছে যে নিতুও দিচ্ছে, কোনো নির্দিষ্ট দ্রব্যের অতিরিক্ত একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। অনেক ধন্যবাদ। রাইট, সো জয়ও বলছে একই রকম একটা সংজ্ঞা দিয়েছে। রাইট, এক্স্যাক্টলি এটাই। রিয়াও বলছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সো এই জায়গায় প্রান্তিক উপযোগের মানটা কত সেই জিনিসটাও আমাকে একটু চটপট জানিয়ে দেবো। শেষ একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে, কাঞ্চন বলছে। অলরাইট, গ্রেট। সো ইমরান এখন উত্তর দিয়েছে। আমরা যেহেতু সংজ্ঞাগুলো জেনেছি তোমাদের কাছ থেকে, ইমরান বলছে যে 0.5 টাকা সেটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। 0.5 এটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। অলরাইট, সো এখান থেকে যে জিনিসটা আমি জানতে পারছি সেটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে এটাকে একটা গাণিতিক উপায়ে প্রকাশ করা হয়। আমরা উপযোগের ইংরেজি সবাই আশা করি জানি, ইংরেজি হচ্ছে ইউটিলিটি, এবং এই কারণে ইউটিলিটি, এই কারণে ইউ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো সো আমি কালো লিখি TU, টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটির যে পরিবর্তন বা মোট উপযোগের যে পরিবর্তন আসে, সেইটাকে যদি মোট কোয়ান্টিটির পরিবর্তনটা বা মোট যে বস্তুটা খাচ্ছি সেইটার যে পরিমাণের পরিবর্তন সেটা দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। অলরাইট, সো এইখান থেকে আমার মোট উপযোগের চেঞ্জটা কত? 1 থেকে আমি যখন 0.5 যাই, ফার্স্টে আমার ছিল টোটাল ইউটিলিটি, যখন একটাই খেয়েছি টোটাল ইউটিলিটি একই ছিল, এরপরে আমি 0.5 পেলাম। সো চেঞ্জ যেটা আসলো সেটা হচ্ছে 0.5। ঠিক আছে, সো এইটাকে যদি আমি আমার কোয়ান্টিটির চেঞ্জ, আমার হচ্ছে এক্সটাকে বলছি আমি কয়টা আপেল খেয়েছি সেই জিনিসটা। সো প্রথমে আমি খেয়েছিলাম একটা, এরপরে খেয়েছি আমি 2টা, এটার চেঞ্জটা মানে হচ্ছে 2 - 1, রাইট? অনেকে যারা এটা এখনো না জেনে যদি থাকো তাহলে তাদেরকে বলি এই যে ডেল্টা সাইন, এটাকে বলা হয় ডেল্টা, এটাকে বলা হয় চেঞ্জ। হ্যাঁ, এটাকে চেঞ্জের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো 2 - 1, এটার তাহলে উত্তর ওই 0.5 থাকছে, তাই না? সো এইভাবে আমরা একটা প্রান্তিক উপযোগ পেয়ে যেতে পারি। সো প্রান্তিক উপযোগের কনসেপ্টটা এইভাবে আমরা পাই। রাইট, মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। সো আশা করি এই ম্যাথমেটিক্যাল যেই প্রকাশটা, গাণিতিক প্রকাশটা, সেই জিনিসটা সম্পর্কেও তোমরা এখন পরিষ্কার আইডিয়া পেয়েছো। এখন আমরা যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে একটা গ্রাফের মাধ্যমে পুরো জিনিসটাকে প্রকাশ করা যায়। দেখি, একটা গ্রাফ আমাদের সামনে যদি থাকে, এখানে গ্রাফটা আঁকছি,
একটা গ্রাফ আমাদের সামনে আছে, সেখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, 0 দিয়ে আমরা 0 0 বোঝাচ্ছি, মানে ছোট করে লিখে দিচ্ছি 0 0। অলরাইট, সো একটাই আমরা এই যে এইখানে ওয়াই অক্ষে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি বা ইউটিলিটি কনসেপ্ট আমরা এখানে বোঝাতে চাই। সো একবার আমরা টোটাল ইউটিলিটির গ্রাফটা দেখার চেষ্টা করি। টোটাল ইউটিলিটি যখন আমি 1 ইউনিট খাচ্ছি, এক্স মানে হচ্ছে কয়েকটা খেলাম আপেল, হ্যাঁ, এই একটা আপেল খেলে আমার ইউটিলিটির পরিমাণ হচ্ছে 1 টাকা। আমি যদি 2টা আপেল খাই, এখানে তো আমার টোটাল ইউটিলিটির 1টা পয়েন্ট, আর একটা হচ্ছে 2টা আপেল যদি খাই তাহলে আমার বাড়বে আরও 0.5 টাকা। সো এইখানে 0.5 বাড়ছে কিন্তু, তাই না? সো 3টা যদি খাই আমার ধরো আমি বলতে চাই যে 3 নাম্বার আপেলটা খেলে আমি 0.3 টাকার সমান উপযোগ পাবো, হ্যাঁ, কারণ উপযোগ আমার একই আপেল তো বারবার খেতে ভালো লাগে না, আমরা জানি এই কনসেপ্টটা। জিনিসটা কিন্তু বাড়ছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। আমরা যে জিনিসটা বলছিলাম মনে আছে, আমরা একই হারে বাড়তে দেখছি না, এই বিন্দুগুলোকে কানেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে একই হারে এই বৃদ্ধিটা হচ্ছে। কিন্তু আমরা যদি মার্জিনাল ইউটিলিটির গ্রাফটা দেখি, এটাকে আমরা বলছি টোটাল ইউটিলিটির গ্রাফ, হ্যাঁ, মোট উপযোগের গ্রাফ, যেটাকে আমরা বলছিলাম যে ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমি প্রান্তিক উপযোগের গ্রাফটা দেখি, প্রান্তিক উপযোগের গ্রাফটা দেখো 0.5, একটা খেলে আমার হচ্ছে 1 টাকার সমান এরকম, ঠিক আছে। যদি 2টা খাই তাহলে 0.5-এর সমান, 3টা খেলে আরও কম, বোঝা যাচ্ছে? সো আমি যদি এখন এইটাকে মেলাই তাহলে দেখো মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগের যে গ্রাফটা সেটা হচ্ছে একেবারেই ক্রমহ্রাসমান, হ্যাঁ, ক্রমহ্রাসমানভাবে হ্রাস পাচ্ছে, আর ওটা হচ্ছে ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পাচ্ছে টোটাল ইউটিলিটি। এই কারণেই আমরা সবার আগে শিখেছিলাম যে ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পাওয়া মানে কি এবং ক্রমহ্রাসমানভাবে হ্রাস পাওয়া মানে কি। সো মার্জিনাল ইউটিলিটি ক্রমশ কমছে আর টোটাল ইউটিলিটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সো এই কনসেপ্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কীভাবে ওই প্রশ্নের উত্তরটা করতে হবে। তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে মোট উপযোগ প্রতিনিয়ত বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ মানে মোট উপযোগ প্রতিনিয়ত কোনো হ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ কোনো হ্রাসমানভাবে হ্রাস পায়। সো অলরাইট, গ্রেট। সো আমরা দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে অনেকে উত্তর করছে। হ্যাঁ, গ্রেট। সো আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো যে এই জিনিসটার মানেটা কি। আমরা এইটার উত্তরটা বুঝতে পারছি এবং আমরা বুঝতে পারছি যে এইখানে ঢালটা ক্রমশ কমছে, এখানে ঢালটা ঋণাত্মক। এক্স্যাক্টলি, একজন বলছে যে যখন আমরা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভের দিকে যাই তখন সাধারণত সেই কার্ভটা হয় ঋণাত্মক। সো আমরা এখন উপযোগের কনসেপ্টের সঙ্গে মোটামুটি পরিচিত হয়ে গেছি। আমরা এখন দেখতে চাই যে আর কি কি কনসেপ্ট যেগুলো আমাদের এই অধ্যায়ের গাণিতিক অধ্যায়ের সঙ্গে রিলেভেন্ট এবং আমাদের জানা প্রয়োজন, সেই জিনিসগুলো কেমন হয়। প্রথমেই আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে চাহিদা কি। আমরা এখন চাহিদায় চলে যাই। আমরা উপযোগের ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো সম্পর্কে জেনেছি। আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়েছো, তোমরা নিজেরাও অনেক কিছু আমাদেরকে শেখাচ্ছ। সো এই মুহূর্তে আমরা চাহিদা কি সেই সংজ্ঞাটায় পৌঁছে এবং একে একে আমরা জানার চেষ্টা করি চাহিদার সঙ্গে আমাদের কীরকম অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করি। সো চাহিদা বৃদ্ধি এটার মানে কি, বা চাহিদা কি, চাহিদা কি ফার্স্টে যাই, তারপরে চাহিদা বৃদ্ধিতে যাব। চাহিদা কি আমাকে এটা একটু বোঝাও। আমি একটু জানার চেষ্টা করি যে চাহিদা কি সেই জিনিসটা তোমাদের কাছে উত্তর চাই। এটা খুব সহজ একটা সংজ্ঞা আছে, তাই না? সহজ সংজ্ঞাটা হচ্ছে যে আমার যদি কোনো একটা কিছু কেনার ইচ্ছা থাকে এবং একই সঙ্গে সামর্থ্য থাকে তাহলে আমি বলতে পারি যে এই জিনিসটার ব্যাপারে আমার চাহিদা আছে। সো ধরা যাক যদি আমার হাতে একটা কলম থাকে, সেই কলমটা কেনার আমার ইচ্ছা আছে, শুধু ইচ্ছা দিলেই আমার হবে না। শুধু ইচ্ছা দিয়ে আমি কলমটা কিনতে পারবো, এর পাশাপাশি কলমটা কেনার আমার সামর্থ্য থাকতে হবে
সো আমার কাছে যে অ্যাভেইলেবল সম্পদ বা রিসোর্স আছে সেটা দিয়ে আমি কী করতে চাই সেই জিনিসটাকে বলা হয় মূলত চাহিদা। একটা জিনিস কেনার ইচ্ছা এবং সামর্থ্য সেটাকে বলা হয় চাহিদা। অনেকে শুধুমাত্র আকাঙ্ক্ষা বা ইচ্ছার কথা যদি কমেন্টে বলে থাকো সেটা একটু সতর্ক হতে হবে। শুধুমাত্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা দিয়ে চাহিদা হয় না, তোমাকে একই সঙ্গে আকাঙ্ক্ষা এবং সামর্থ্য থাকতে হবে। সেই জিনিসটা যদি ম্যাচ আপ হয় তখনই তুমি সেটাকে চাহিদা বলতে পারো। এবং এই কারণেই চাহিদার সংজ্ঞাটা একটু আমরা রিভিউ করে নিলাম। কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার সাথে আমার সামর্থ্য থাকতে হবে। অলরাইট, সো এখন আমরা কমন আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে চাহিদা বিধি এটা কি? এটা খুব সহজ একটা ব্যাপার, তাই না? আমরা জানি যে চাহিদা বিধি আমরা সবসময় পড়ে এসেছি ছোটবেলা থেকে। সো চাহিদা বিধিটা আমি লিখে ফেলছি। চাহিদা বিধি হচ্ছে সাধারণত যদি প্রাইস বাড়ে তাহলে চাহিদা বা চাহিদা কমে, তাই না? প্রাইস বাড়ে তাহলে চাহিদা কমে, এবং প্রাইস কমে এবং উল্টাটা, তাই না? ভাইস ভার্সাও সত্যি, প্রাইস কমে তাহলে চাহিদা বাড়ে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটা আরেকটার উল্টো একটা সম্পর্ক আছে। প্রাইস এবং কোয়ান্টিটি এই দুইটার একটা উল্টো সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। আমাকে তোমরা অন্য কোনো সাজেশন দিতে পারো? হ্যাঁ, ইমরান যেরকম আমাদেরকে একটা উত্তর দিয়েছে, রাবি উত্তর দিয়েছে যে নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ যে পরিমাণ কিনতে চায় সেটাকে বলা হয়, হ্যাঁ, ইচ্ছা পোষণ করলে সেটাকে বলা হয় চাহিদা, রাইট? সো আমরা বুঝতে পারছি। আর চাহিদা বিধি হচ্ছে এটা, আমরা জানি যে একটা আরেকটার সঙ্গে ঠিক উল্টো একটা সম্পর্ক রয়েছে, এবং এর মাধ্যমে আমরা এই বিপরীতমুখী সম্পর্ককে বলি যে চাহিদা বিধি। তাহলে আমরা একটু এখন বোঝার চেষ্টা করি যে চাহিদা সমীকরণ এই জিনিসটা নয়। একটা প্রশ্ন আসে যে চাহিদা সমীকরণ এটার মানে কি? সাধারণভাবে আমরা যদি দেখি যে চাহিদা সমীকরণ জিনিসটা হচ্ছে যে আমাদের এই চাহিদা বিধিটাকে একটা গাণিতিক সূত্রে প্রকাশ করা। আমাকে কেউ কি এটা একটু লিখে দেখাতে পারো যে চাহিদা সমীকরণটা কেমন? আমি এখানে ফার্স্টে লিখে দিলাম যে কিউডি, কোয়ান্টিটি ডিমান্ডেড। হ্যাঁ, মানে ডি মানে তো ডিমান্ডেড, এটা তো তোমরা জানো। সো কোয়ান্টিটি ডিমান্ডেড ইকুয়াল টু কী হবে? আমাকে একটু চাহিদার সমীকরণটা লিখে দাও। আমি একটু তোমাদের জন্য অপেক্ষা করি যে চাহিদার সমীকরণটা তোমরা লিখে দিবে। অলরাইট, সুপ্রিয়া শিখি আমাদেরকে বলছে যে হ্যাঁ চাহিদা বিধির সংজ্ঞাটা আমাদেরকে দিচ্ছে। জয় যেমন সংক্ষেপে আমাদেরকে জানিয়ে দিয়েছে কিউ ইজ ইকুয়াল টু এফ অফ পি। হ্যাঁ, এটা হচ্ছে আমি তাহলে আচ্ছা এটা এই রূপটা আমি লিখে ফেলি। জয় যেটা বলছে আমরা এটা লিখে ফেলি। এফ অফ পি মানে আমরা যেটা বলছিলাম মনে আছে, আমরা ক্লাস শুরু করেছিলাম কিন্তু এটা দিয়ে যে তুমি কোনো একটা কিছুর উপর নির্ভর করো যখন, তখন সেটাকে বলা হয় ফাংশন, তাই না? আমার পড়াশোনার যে ঘন্টা, সেই ঘন্টাটা নির্ভর করছে বিভিন্ন ফ্যাক্টর বা বিভিন্ন চলকের উপর। সেই চলকটা এখানে হচ্ছে প্রাইস, এবং সেই আওয়ারের জায়গায় এখানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড, এবং কোয়ান্টিটি ডিমান্ডেডটা ডিপেন্ড করছে প্রাইসের উপর। বাজারে যে প্রাইসটা আছে সেই প্রাইসটার উপর নির্ভর করছে যে আমার চাহিদাকৃত পণ্য পরিমাণ কতটুকু হবে। অনেকেই আরও লিখছে, আমি আরেকটু চেক করি। কিউ ইজ ইকুয়াল টু এফ অফ পি, রাইট? এটা হচ্ছে চাহিদার সমীকরণ। এটার আরও ডিটেইলড একটা সমীকরণ আছে, আমি দেখি তোমরা লিখেছো কিনা। হ্যাঁ, সবাই মোটামুটি এটাই লিখেছে। সো চাহিদার সমীকরণের আরেকটা ডিটেইল ভার্সন হচ্ছে, আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এ মাইনাস বিপি। এইটা কেন চাহিদার সমীকরণ সেই জিনিসটা একটু ব্যাখ্যা করে তারপরে নিতে চাই। দেখো যে আমরা এ মাইনাস বিপি এই জিনিসটা ফার্স্টে যে জিনিসটা বলতে চাই যে এখানে একটা ঋণাত্মক মান আছে, তাই না?
সো এই পি এর আগে একটা সহগ আছে বা কোএফিসিয়েন্ট বলা হয়। এই কোএফিসিয়েন্ট বা সহগের আগে হচ্ছে একটা মাইনাস সাইন আছে। এই মাইনাস সাইনটা এই বিপরীত সম্পর্কটাকে প্রকাশ করে। যখন প্রাইস এবং কোয়ান্টিটির সম্পর্কটা বিপরীতমুখী, মানে একটা বাড়বে আরেকটা কমবে, একটা কমবে আরেকটা বাড়বে, এরকম যখন হয় তখন সাধারণত এই সাইনটা হয় নেগেটিভ। এবং তোমরা যারা যোগানের মধ্যে পড়েছো, যোগানের সমীকরণ সম্পর্কে জানো, তোমরা জানো যে সেখানে একটা প্লাস সাইন আছে, এ প্লাস বিপি বলা হয়, বা অন্য কোনো এ আর বি এর জায়গায় হয়তো অন্য কোনো কিছু দেখছো, কিন্তু এই জায়গাটায় প্লাস দেখছো, তাই না? সো যখন প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে নেগেটিভ সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটাকে বলা হয় সেটাকে তখন এই নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয়। এবং সাপ্লাই যখন আমরা পড়ি তখন সাধারণত আমরা দেখি যে আমি লিখে দিই কিউ এস সমান সমান এ প্লাস বি, ঠিক আছে? সো এই সম্পর্কটার উপর নির্ভর করে ধনাত্মক বা ঋণাত্মক মান আমরা নির্ধারণ করে থাকি, এবং সেই অনুযায়ী আমরা সাধারণত চাহিদা সূচিটা নির্ধারণ করি। আমরা এই জিনিসটাই যে কোএফিসিয়েন্ট জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে আমরা যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন একটু বলেছিলাম যে আমি যদি তোমাকে একবার বকা দিই, তুমি সাধারণত ধরো যে 2 ঘন্টা বেশি পড়ছো, হ্যাঁ, এরকম একটা ব্যাপার তোমার সঙ্গে আছে যে আমার একটা বকার সঙ্গে তোমার 2 ইউনিট চেঞ্জ আসে। তো একই রকম এই যে এই বি বা কোএফিসিয়েন্ট, সেই জিনিসটা তোমাকে এই চেঞ্জটা দেখায় যে 1 ইউনিট প্রাইস চেঞ্জ হলে কোয়ান্টিটি কতটুকু চেঞ্জ হতে পারে, সেই জিনিসটা এই কোএফিসিয়েন্ট বা সহগ যেটা, সেই জিনিসটা আমাদেরকে দেখায়। সো যখন ধরো প্রাইস 1 ইউনিট বাড়ে তখন কোয়ান্টিটি তার বি গুণ, হ্যাঁ, বি টাইমস চেঞ্জ হতে পারে, সেই জিনিসটা এইখানে বোঝানো হচ্ছে। এটা যদি না বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাও। আমরা দেখতে পাচ্ছি অনেকেই, হ্যাঁ, উম্মে হাবিবা যেরকম আমরা এই এ মাইনাস বিপি যেটা বলছিলাম সেই জিনিসটা এখানে কমেন্টে করেছে, সো তোমাকে ধন্যবাদ। অনেকেই আরও বলছে দেখি যোগানের সাথে হচ্ছে সরাসরি মানে পজিটিভ সম্পর্ক, এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আমরা যেন মনে রাখি, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এই কারণে আমরা যখন কোনো একটা চাহিদা সূচি থেকে চাহিদার রেখা আঁকতে চাই, আমরা যাই এখান থেকে এক্স, এখানে ওয়াই, যদি আমরা দেখি এখানে 0, তখন আমরা যদি আমরা সাধারণত কী করি? আচ্ছা, আমাকে এখন বলো যে ওয়াই অক্ষে আমরা কোনটা বসাবো আর এক্স অক্ষে কোনটা বসাবো। চাহিদা সূচি থেকে যদি আমরা একটা চাহিদা রেখা আঁকতে চাই, সেটা আমরা জানি যে তোমরা যেহেতু ছোটোবেলা থেকেই পড়ছো, অনেকেই আছো যারা অর্থনীতি অনেক আগে থেকে পড়ছো, তারা আমাকে একটু বলো যে ওয়াই এ কোনটা বসবে, এক্স এ কোনটা বসবে, জাস্ট সেটা আমাকে একটু কমেন্টে বলে, আমি একটু বোঝার চেষ্টা করি তোমাদের কাছ থেকে। মঈনুল ইসলাম শাওন বলছে বুঝিনি, কোন জিনিসটা বোঝো না একটু যদি প্রশ্ন করে বলো তাহলে। আচ্ছা, ওকে ওকে ওকে, বি, হ্যাঁ বি অনেকে বোঝে নাই, হ্যাঁ বি জিনিসটা আমি বোঝাচ্ছি এখন। আমাকে একটু এটা তাহলে একটু বলো যে ওয়াই এ কোনটা বসাবো, এক্স এ কোনটা বসাবো। ওকে, আমি বোঝাচ্ছি, থ্যাংক ইউ। সবাই প্রশ্ন করছো, সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু আমাকে একটু বলতে হবে যে ওয়াই এ কোনটা বসাবো এবং এক্স এ কোনটা বসাবো। ওয়াই অক্ষে স্বাধীন চলক, এক্স অক্ষে অধীন চলক। তোমরা চাহিদা রেখা রেখেছো না এর আগে? চাহিদা রেখায় সাধারণত তোমরা এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে কোনটা কোনটা বসাও, সেই জিনিসটা একটু জানো কি? যদি না জেনে থাকো আমি এখনই লিখে দিচ্ছি, সেটা সমস্যা নেই। অলরাইট, সো মঈনুল ইসলাম শাওন সিংহ বলছে হ্যাঁ রাইট, ওয়াই অক্ষে আমরা দাম বা প্রাইস এই জিনিসটাকে বোঝাই, রাইট। সো এটাই আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। সো এখানে প্রাইস, এখানে কোয়ান্টিটি, অলরাইট। সো প্রাইস এবং কোয়ান্টিটি মানে প্রাইস যদি 1 ইউনিট চেঞ্জ হয়, একক পরিমাণ যদি প্রাইস চেঞ্জ হয়, তাহলে কোয়ান্টিটি যতটুকু পরিমাণ চেঞ্জ হবে সেই জিনিসটা বের হয়ে আসে এই বি থেকে। তোমরা যারা এই বি এর কথা বলছিলে না, কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস
বিপি কতটুকু চেঞ্জ হয় সেই জিনিসটা সাধারণত এই বি এর মানটা আমরা পাই সাধারণত ঢাল থেকে। তা আমরা যদি একটা ধরা যাক একটা চাহিদা রেখা আঁকি যে আমরা আমাদের যখন প্রাইস থাকে 5 তখন আমরা সেই কোয়ান্টিটি ডিমান্ড করছি, কোয়ান্টিটি ডিমান্ড, হ্যাঁ এখানে আমরা লিখি কোয়ান্টিটি ডিমান্ড করছি 1 ইউনিট। যখন প্রাইস নেমে আসে ধরা যাক 3 টাকায় তখন আমরা সেটা বেশি পরিমাণ কিনছি। যেটা এটা বুঝতে পারছো যে আমরা সাধারণত কম মূল্য থাকলে বেশি পরিমাণ কিনি। সো 3 টাকা যেহেতু কমে এসছে প্রাইসটা, সেই কারণে আমরা এখন ধরো সেটা একটু বেশি খাবো, হ্যাঁ আমরা একটু বেশি কনজিউম করবো, ধরো 4 টাকা। সো এই জায়গায় এবং এই জায়গায় আমাদের দুটো পয়েন্ট, আমরা যদি এটাকে কানেক্ট করি আমরা দেখো এই জায়গায় হচ্ছে 1,5 এবং এই জায়গায় হচ্ছে 4,3, রাইট? সো এখন আমরা যে জিনিসটা এখানে বোঝাতে চাই যে প্রাইস এই যে 2 ইউনিট চেঞ্জ আসলো এইটার সঙ্গে 3 ইউনিট যে চেঞ্জ এসেছে কোয়ান্টিটি ডিমান্ডের, এই পরিমাণটাকে, হ্যাঁ যতটুকু চেঞ্জ এসেছে সেই পরিমাণটাকে আমরা সাধারণত বি হিসেবে প্রকাশ করি এবং সেটা 1 ইউনিট হিসেবে হিসাব করা হয়। ধরো 2 ইউনিট প্রাইস কমার জন্য হয়েছে 3 ইউনিট চেঞ্জ। প্রাইস যখন 2 টাকা কমেছে তখন 3 টাকা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি কনজিউম করেছে বেশি, ডিমান্ড করেছে বেশি। এবং যখন 1 টাকা পরিমাণ সাধারণত প্রাইস কমে তখন কতটুকু চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা যদি যে ঐকিক নিয়ম করি না তখন আমরা এটা বের করে ফেলতে পারবো। ধরা যাক যে 2 টাকার জন্য চেঞ্জ এসেছে 3 টাকা, 1 টাকার জন্য তাহলে চেঞ্জ আসবে 3/2 টাকা। বোঝা যাচ্ছে? এই পর্যন্ত বোঝা গেছে? আমি একটু এখন দেখি, সাধারণভাবেই দাম কমলে চাহিদা বেড়ে যায়। এক্স্যাক্টলি। আমরা একটু দেখার চেষ্টা করি। রাইট, জয় যেরকম আমাদেরকে বলছে এটা একটা ডিমান্ড কার্ভ, এক্স্যাক্টলি এটা একটা চাহিদা রেখা। আমি দেখি আর কোনো উত্তর এসছে কিনা। হ্যাঁ, তো চাহিদা বিধি তো আমরা জেনেছি। তো এটাই বলতে চাচ্ছিলাম যে এই যে এই মানটা হচ্ছে বি। আমরা তোমাকে যদি বলা হয় যে এখানে ঢাল নির্ণয় করো, সেই ঢালটা তুমি কীভাবে নির্ণয় করবে সেই জিনিসটা একটু চটপট খাতায় করে আমাকে একটু কমেন্টে বলো। এটা আমি করতে চাচ্ছি না তোমাদেরকে। আমরা কিন্তু বলেছিলাম যে একটা রেখার ঢাল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করি সাধারণত, তুমিও জানো, তোমরা বলেছিলে যে স্বাধীন চলকের পরিবর্তন এবং অধীন চলকের পরিবর্তনের মাধ্যমে সেটা পাওয়া যায়। সো এই জায়গায় ঢালের পরিমাণটা কতটুকু সেই জিনিসটা আমাকে একটু কমেন্টে জানাও। আমি একটু তোমাদের কাছে অপেক্ষা করি যে তোমরা এটার ঢালটা বের করতে পারো কিনা, স্বাধীন চলক এবং অধীন চলক। এটার মাধ্যমে কিভাবে এই রেখার এই যে ডিমান্ড কার্ভটা এঁকেছি সেই ডিমান্ড কার্ভটার আমরা ঢাল বের করতে চাই, এটা তোমরাই বের করেছিলে। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, সো একজন বলছে ঢাল নির্ণয়টা সে তখন বোঝেনি। অলরাইট, সো ঠিক আছে, সেই জিনিসটা আমরা তাহলে করে দিব। যদি তাও কেউ উত্তর করতে পারো তাহলে খুবই ভালো হয়। আমি একটু অপেক্ষা করি। অলরাইট, যেমন উম্মে হাবিবা উত্তর করেছে 1.5 সবার আগে, তোমাকে ধন্যবাদ। আমরা এই জায়গায় তাহলে আবার উত্তরটা এখানে লিখে দিই। আমরা একটা রেখার যদি ঢাল নির্ণয় করতে চাই, ঢাল, এই রেখার ঢাল যদি নির্ণয় করতে চাই তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে হচ্ছে ওয়াই এর যে পরিবর্তন এবং এক্স এর যে পরিবর্তন এই দুইটার ভাগ করতে হবে। সো এখন আমাকে বলো যে ওয়াই এর পরিবর্তন হয়েছে কতটুকু, এবং ওয়াই মানে হচ্ছে আমার এখানে হচ্ছে ডেল পি, তাই না? ওয়াই অক্ষে আছে ডেল পি। সো এটাকে আমি যদি নিচের দিকে ওখানে নিয়ে আসি, সরি আমার স্ক্রিনটা ছোট তো এই কারণে ইয়ে করতে সমস্যা হচ্ছে, আমি আর একবার লিখি। সো ঢাল এখানে হবে ডেল পি
বাই ডেল কিউ, ঠিক আছে, ডেল ওয়াই বাই ডেল এক্স, রাইজ ওভার রান, কত আসে সেই জিনিসটা একটু দেখো। মানে আমি ভুল করছি, সেই জিনিসটা আমাকে একটু বোঝাও। এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স এর একটা আমরা সূত্র বের করেছি। সো ডিমান্ড কার্ভের স্লোপ যদি আমি বের করতে চাই তাহলে এই জায়গায় আমি কি করতে পারি? আমি একটু দেখি। হ্যাঁ, অনেকে ব্যতিক্রম করছে, আমি একটু দেখি আমাদের কাছ থেকে উত্তরটা নিতে চাই। ঢাল সবসময় ঋণাত্মক হয় কিনা, এই ধরনের যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ যেগুলো, সেগুলোর সবসময় ঢাল ঋণাত্মক হবে। হ্যাঁ, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই জায়গায় আমরা কি বের করতে পারি? অনেকে বলছে যে 1.5, অনেকে বলছে 2/3, দেখি কি আসে। অলরাইট, চিত্রটা আরেকবার বোঝাতে বলছে, আরেকবার বোঝাই। সো চিত্রটা হচ্ছে যে আমার এখানে আছে কোয়ান্টিটি ডিমান্ডেড, আমরা যদি 5 টাকায় 1 ইউনিট কনজিউম করি, 3 টাকায় আমরা 4 ইউনিট কনজিউম করি, ঠিক আছে। সো এইখানে আমার একটা পয়েন্ট থাকবে আর এখানে আরেকটা পয়েন্ট থাকবে। এইখানে ভুজকোটি বসিয়ে দিয়েছি, এখানে ভুজকোটি বসিয়ে দিয়েছি, এবং এরপরে এটাকে কানেক্ট করেছি, এবং এই কানেক্ট করার পরে আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পেয়েছি। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এইটার ঢাল কতটুকু সেই জিনিসটা আমরা বের করতে চাই। সো ডিমান্ড কার্ভের স্লোপের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কতটুকু চেঞ্জ এসেছে সেই জিনিসটা বের করতে হবে। তো এর মধ্যে আমাদেরকে একজন উত্তর দিয়েছে এটা 1.5 হবে। তো আমরা এই জিনিসটা তোমাদের কাছ থেকেও জানতে চাচ্ছিলাম, চিত্রটা কি এখন বোঝা গেছে কিনা সেই জিনিসটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। রাইট, সো তখন 2/3 এই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি 2/3, এটা হচ্ছে এটার ঢাল। এটা কি বোঝা যাচ্ছে? সো এইভাবে সাধারণত আমরা একটা ডিমান্ড কার্ভের স্লোপ নির্ণয় করতে পারি। 2/3 মানে হচ্ছে প্রাইসের যতটুকু ডিফারেন্স এসছে সেইটাকে ভাগ করতে হবে কোয়ান্টিটির যতটুকু ডিফারেন্স এসছে সেটাকে। অনেকেই চিত্রটা এখন কি বোঝা গেছে? এখন যদি বোঝা থাকে তাহলে একটু কমেন্টে ইয়েস বলে দাও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অলরাইট, সো অনেকে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম নিয়ে এর মধ্যে ডিসকাশন শুরু করে দিয়েছো। আমরা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম নিয়ে এখনই আলোচনা করছি। আশা করি এই ঢালের নির্ণয়টা বোঝা গেছে। যদি তাও বোঝা না যায় আমরা পরে আরেকবার আলোচনা করার সুযোগ রাখবো। তবে এর মধ্যে আমরা শেষের দিকে যেহেতু আসছি আস্তে আস্তে, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে সীমাবদ্ধতা সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা সাধারণত বলেছিলাম যে প্রান্তিক উপযোগ সাধারণত কমে, তাই না? আমরা বলেছিলাম যে প্রান্তিক উপযোগ শেষের দিকের যে উপযোগ সেটা সাধারণত কমতে থাকে। আমি যদি একটা আপেল খাই, প্রথমে যে উপযোগ পাবো দ্বিতীয় আপেল থেকে সমান পরিমাণ উপযোগ পাবো না, তার থেকে একটু কম পাবো। কিন্তু যে লোক নেশা করে, হ্যাঁ, তার কাছে হয়তো সেই জিনিসটার মূল্য প্রান্তিক উপযোগ আরও বেশি হতে পারে। সেই যে স্যাটিসফ্যাকশনটা পায়, ধরা যাক যে ব্যক্তি সিগারেট খায়, হ্যাঁ, তার কাছে অনেক সময় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সিগারেটের উপযোগ বা স্যাটিসফ্যাকশন হয়তো তার থেকে অনেক বেশি থাকে। সো নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির একটা সীমাবদ্ধতা আছে, মানে সেটা সবসময় ক্রমহ্রাসমান নাও হতে পারে। সময়, হ্যাঁ, অনেক সময় এরকম হয়, যেমন ধরা যাক আমাদের এই যে করোনার সময়টায় আমরা দেখেছি যে বাজারে অনেক কিছু পণ্য পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, বাজারে পণ্যের সীমাবদ্ধতা আছে, এবং এই কারণে মানুষ যত পারে কনজিউম করার চেষ্টা করছে, অন্তত কেনার চেষ্টা করছে। হ্যাঁ, সো সময়টা অনেক সময় একটা বড় ফ্যাক্টর। কোন সময়ে তুমি আছো সেই সময়ের উপর নির্ভর করে দাম যদি কিছুটা বেশিও থাকে, বাজারে যদি দ্রব্যের দাম বেশিও থাকে, তোমার সময়টা এমন ক্রান্তিকাল যে তুমি চিন্তা করছো যে আজকে থেকে 10 দিন পরে হয়তো আমি পণ্যটা কিনতে পারবো না, তখন তুমি হয়তো সেই পণ্যটা বেশি করে কিনবে।
কৃপণের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। একজন যে ব্যক্তি কৃপণ তার কাছে হয়তো ব্যাপারটা অন্যভাবে কাজ করে, তার কাছে প্রান্তিক উপযোগ বা শেষের জিনিসের উপযোগ হয়তো তার কাছে আরও বেশি থাকে। এবং একই সঙ্গে কারো যদি রুচি অভ্যাসের পরিবর্তন ঘটে, হ্যাঁ ধরা যাক যে তুমি আজকে একটা জিনিস পছন্দ করো, ধরো আজকে আমি তোমার ক্লাস নিতে পছন্দ করছি, কিন্তু কালকে হয়তো আমি ক্লাস নিতে পছন্দ নাই করতে পারি, আমি হয়তো অন্য একটা কাজ করছি, ধরা যাক আমি আমার অফিসে কাজ করছি। তো সেই অফিসে আমি স্যাটিসফ্যাকশন বেশি পাচ্ছি, হয়তো আমার হয়তো যদি মনে হয় যে না আমার স্টুডেন্টরা তো আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, যদি এরকম হয় তখন আমি হয়তো আমার রুচিটা চেঞ্জ করে ফেললাম, আমি অফিসে গিয়ে অফিসে বেশি সময় দিচ্ছি এবং সেখানে হয়তো আমার স্যাটিসফ্যাকশন বেশি আসছে। যদি এরকম হয় কেস, এটা কেস না, আমি ক্লাসটা করিয়ে অনেক মজা পেয়েছিলাম ওদের সঙ্গে। সো রুচি অভ্যাসের পরিবর্তন অনেক সময় তোমাকে প্রান্তিক উপযোগের যে ক্রমহ্রাসমান বৃদ্ধি সেটার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, সেটা অনেক সময় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির সঙ্গে নাও মিলতে পারে। আমরা এখন আরেকটু দেখার চেষ্টা করি কেউ অন্য কিছু বলতে চাও কিনা। অলরাইট, ওকে। সো আমরা এখন চাহিদা বৃদ্ধির কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করতে চাই। যারা তোমরা অনেকেই কমেন্টে এর মধ্যে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছো, আমরা একটু দেখি। অনেকেই বলছো যে কীভাবে গিফেন গুড বা অন্যান্য বিষয়ে কাজ করে, সেই জিনিসগুলো আমরা একটু ভালো করে এখানে দেখতে চাই, দেখা যায় কিনা। অলরাইট, সো এখানে দেখো চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম মানে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এটার যে পরিবর্তন, আমরা অভ্যাস ও রুচির পরিবর্তনের কথা বলছিলাম। কারো যদি অভ্যাস এবং রুচি চেঞ্জ হয়ে যায়, অনেক সময় বেশি দামের জিনিস সে বেশি দাম দিয়ে কিনতে পারে এবং বেশি করে কিনতে পারে। আয়ের পরিবর্তন, কারো যদি আয় চেঞ্জ হয়ে যায়, সাধারণত তোমরা শুনেছো না যখন চাহিদা বৃদ্ধির কথা বলা হয় তখন বলা হয় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, এগুলো মোটামুটি অন্যান্য অবস্থার মধ্যে পড়ে। যেমন তোমার আয় যদি পরিবর্তিত হয়ে যায়, তুমি বেশি আয় যখন হবে তখন সাধারণত তুমি হয়তো চিন্তা করবে একটা ভালো মানের মোবাইল সেট কিনি, সেটা যদি বেশি দামেরও হয়ে থাকে আমি হয়তো বেশি দাম দিয়ে সেই ফোনটা কিনবো। হ্যাঁ, তো একইভাবে যেমন সম্পর্কিত দ্রব্যের দামের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হতে পারে। যেমন পরিপূরক দ্রব্যের কথা হয়তো তোমরা অনেকে জানো, দুঃখিত বাইরে অনেক সাউন্ড ছিল। সম্পর্কিত দ্রব্য মানে পরিপূরক দ্রব্যের কথা, যেমন চিনির দাম যদি বেড়ে যায়, অনেক বাসায় এরকম হতে পারে সে হয়তো আর চা খাচ্ছে না। হ্যাঁ, তো অন্যান্য দ্রব্যের যদি দাম চেঞ্জ হয়ে যায় তখন অনেক সময় তোমার আরেকটা পণ্যের চাহিদা চেঞ্জ হয়ে আসে। জাঁকজমক দ্রব্য এবং গিফেন দ্রব্য এই দুইটা আলাদা জিনিস। অনেকে ডিসকাশন করছিল কমেন্টে। জাঁকজমকপূর্ণ দ্রব্য হচ্ছে যেমন ধরা যে আমি যদি আইফোনের কথা বলি, দেখো অনেকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হতে পারে যে আইফোন একটা স্টেটাস দেয়, আইফোন যারা আছে ও তো আইফোন চালায়। হ্যাঁ, এরকমভাবে ধরো বড় বড় গাড়ি মার্সিডিজ, ফেরারি, রোলস রয়েস, এরকম যেই বড় বড় ব্র্যান্ডের গাড়ি সেগুলোর কিন্তু চাহিদা কম না। হ্যাঁ, তুমি দেখবে যে অ্যাপল তারা যখন সেলস রিপোর্ট দেয় তাদের কোম্পানির ফোনের সেল কিন্তু অনেক বেশি। কেন? সাধারণত মানুষ জাঁকজমকপূর্ণ দ্রব্য দেখিয়ে কিনতে চায়, মানুষকে দেখাতে চায় যে আমার সোশ্যাল স্ট্যাটাস অনেক বেশি। সো সেই সময় জাঁকজমকপূর্ণ দ্রব্য সে বেশি ক্রয় করে। আর গিফেন দ্রব্য মানে হচ্ছে এটাকে নিকৃষ্ট দ্রব্য নামে বাংলায় এক ধরনের টার্ম ইউজ করা হয়ে থাকে। সেটা হচ্ছে যদি তার দাম কমে তোমার চাহিদা কমে যাবে। মানে এরকম ক্ষেত্রে অনেক সময় দেখবে যে বাজারে যখন বেগুন, টমেটো, শসা এই জিনিসগুলোর দাম অনেক বেশি থাকে তখন অনেক সময় মানুষ ঝাঁপিয়ে পড়ে, সেখানে অনেক লেখালেখি হয়। আবার যখন দাম কমে যায় তখন মানুষ সেইভাবে কিনে না। হ্যাঁ, মানুষের এই ধরনের একটা বিহেভিয়ার একটা ট্রেট আছে যেখানে মানুষ সাধারণত কম দামি পণ্য অনেক সময় কিনতে চায়। সো তোমাকে যদি এখন বলা হয় যে তুমি কোনো একদম কম দামি কোনো একটা ব্র্যান্ড, ধরো ১,৫০০ টাকার একটা ফোন, হ্যাঁ, সেই ১,৫০০ টাকার ফোন হয়তো তুমি এখন কিনতে চাবে না। হ্যাঁ, অনেক সময় এরকম হতে পারে তোমার ইনকাম স্ট্যাটাস যদি ওরকম হয় তোমার কাছে মনে হবে যে দাম যদিও কম তারপরেও আমি সেটা বেশি চাবো না, কারণ সেটা আমার কাছে একটু গিফেন, আমি সেটাকে নিকৃষ্ট দ্রব্য হিসেবে গণ্য করছি। তবে গিফেন বাংলা কিন্তু নিকৃষ্ট নয়, এটা মনে রাখো। গিফেন একজন অর্থনীতিবিদ ছিলেন যিনি এটার নাম দিয়েছিলেন গিফেন গুড,
যে যেটার দাম কমে সেটা সাধারণত চাহিদাও কমে যায়। সো এই ক্ষেত্রে আমরা সাধারণত বুঝতে পারি যে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমটা কি। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করি তোমরা ক্লাসটা অনেকেই করেছো এবং বুঝতে আশা করি পেরেছো। যদি কোনো কারণে যদি মনে হয় যে কোনো প্রশ্ন আছে আমাদের এই কমেন্টে জানিয়ে রাখতে পারো, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ এই ক্লাসে থাকার জন্য। আমরা হয়তো এইখানে অনেক টপিক কভার করতে পারিনি, যেমন যোগানের কিছু কনসেপ্ট কভার করতে পারিনি। আমরা আশা করছি যে পরবর্তীতে আরেকটা ক্লাসে সেটা আমাদের কভার করার চেষ্টা করব। যারা কিছু কনসেপ্ট আমাদের এখানে বুঝতে পারোনি তাদের কনসেপ্ট আমরা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাবে। কোনো কারণে কোনো কিছু যদি ভুল মনে হয়ে থাকে সেটাও আমাদেরকে নির্দ্বিধায় জানাতে পারো, আমরা সেটা কারেক্ট করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি এই ক্লাসটা কন্টিনিউ করার। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ।